আমরা যখন এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, আমরা প্রচুর হরমোনসের নাম পেয়েছিলাম, তাই না? বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে বিভিন্ন হরমোনস বেরোয়, নামগুলো পেয়েছিলাম। এবার এখন আমরা যেটা শিখবো যে হরমোনস জিনিসটা কি, হরমোনস কাদেরকে বলা হয়। দেখো, নিচু ক্লাসে আমরা যখন পড়েছিলাম তখন আমরা কি শিখেছিলাম যে সিক্রেশনস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর কল্ড হরমোনস, তাই তো? এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর সিক্রেশনকে হরমোন বলা হয়। হ্যাঁ, এই কথাটা কিছুটা অংশ ঠিক হলেও পুরোটা কিন্তু ঠিক না। দিস ইজ পার্শিয়ালি কারেক্ট, কিন্তু পুরোটা কিন্তু কথাটা ঠিক না। তার কারণ হচ্ছে আমরা দেখব যে শরীরে এমন কিছু টিস্যুস রয়েছে তারাও কিন্তু হরমোন রিলিজ করে, যদিও তারা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস নয়। আমি কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা শিখে নিই, ছোটোবেলায় আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে সিক্রেশনস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর কল্ড হরমোনস, তাই তো? এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। এটা কি? দিস ইজ পার্শিয়ালি কারেক্ট, দিস ইজ পার্শিয়ালি কারেক্ট, কিন্তু পুরোটা কারেক্ট না। কেন? আমি কি বললাম? কারণ আমাদের শরীরে এমন কিছু টিস্যুস আছে যারা হরমোন রিলিজ করে, বাট দে আর নট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, তারা কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের হার্টে অ্যাট্রিয়াল ওয়াল যেটা রয়েছে তারা এক ধরনের পেপটাইড হরমোন সিক্রেট করে, ঠিক আছে, যার নাম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। দ্য অ্যাট্রিয়াল ওয়াল of our heart secretes atrial natriuretic factor, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? ANF। আমাদের হার্টের যে অ্যাট্রিয়াল ওয়াল যেটা রয়েছে সে এক ধরনের পেপটাইড হরমোন সিক্রেট করে, যেটাকে বলা হয় অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। এটা কি? ইট ইজ আ টাইপ অফ পেপটাইড হরমোন। পেপটাইড হরমোন এর কাজ কি আমি একটু বাদে বলছি। একটা জিনিস তো বুঝলাম যে হার্টের অ্যাট্রিয়াল ওয়াল এক ধরনের হরমোন সিক্রেট করছে যার নাম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, কিন্তু হার্ট কি আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড নাকি? কখনোই না। তাহলে আমরা কি দেখলাম? যে হরমোনস আর অলসো রিলিজড ফ্রম সাম টিস্যুস দ্যাট আর নট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। বলতে পারি তো যে এমন কোনো টিস্যু আছে আমাদের শরীরে যারা হরমোন রিলিজ করছে কিন্তু তারা এন্ডোক্রাইন গ্ল্যান্ড না। একটা উদাহরণ আমরা পেলাম। আচ্ছা, একটু বলে দিই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টরের কাজ কী। এর কাজ হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে কমিয়ে দেওয়া। দে ডিক্রিজেস ব্লাড প্রেশার। কীভাবে করে? দেখো, যখন আমাদের শরীরে ব্লাড প্রেশার বেড়ে যায় তখন এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর সিক্রেট হয়, তাই তো? তখন অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর is secreted. এবার এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর যখন সিক্রেট হলো তখন কি হবে? তখন এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর ব্লাড ভেসেলকে ডায়ালেট করতে সাহায্য করবে, আর যখন ব্লাড ভেসেল ডায়ালেটেড হয়ে যাবে তখন ব্লাড প্রেশার কমে আসবে, তাই তো? তাহলে কি হচ্ছে? যখন ANF যখন সিক্রেটেড হচ্ছে তখন ডাইলেশন অফ ব্লাড ভেসেলস টেক্স প্লেস, আর যার কারণে ব্লাড প্রেশার আবার কমে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে হার্টের যে অ্যাট্রিয়াল ওয়াল যেটা রয়েছে তারা এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর সিক্রেট যখন করছে তখন কি হচ্ছে? তখন ব্লাড ভেসেলসগুলোর ডায়ালেশন হয়ে যাচ্ছে। যখন ব্লাড ভেসেলের ডায়ালেশন হয়ে যাচ্ছে তখন ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি তো যে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর ব্লাড প্রেশারকে ডিক্রিজ করতে সাহায্য করে। ক্লিয়ার? আরেকবার বলছি, ঠান্ডা মাথায় শুনুন। যখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তখন আমাদের হার্টের অ্যাট্রিয়াল ওয়াল থেকে এক ধরনের হরমোন সিক্রেটেড হয় যেটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, যেটা এক ধরনের পেপটাইড হরমোন। আর যখন এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর যখন সিক্রেটেড হয় তখন ব্লাড ভেসেলসগুলো ডায়ালেটেড হয়ে যায়, তাই তো? ব্লাড ভেসেল যখন ডায়ালেটেড হয়ে যায় তখন কি হয়ে যাবে? তাহলে ব্লাড প্রেশারটা কমে যাবে। বোঝাতে পারলাম? এটা একটা উদাহরণ আমরা পেলাম এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, যেটা নাকি কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হচ্ছে না। কে সিক্রেট করছে? আমাদের হার্টের অ্যাট্রিয়াল ওয়াল সিক্রেট করছে। আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। এরকম আরও উদাহরণ আছে, আমি দুখানা উদাহরণ দেবো।
সেটা হচ্ছে আমাদের কিডনিতে এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় জাক্সটা গ্লোমারুলার সেলস। আমি লিখে দিই তাহলে মনে থাকবে, জাক্সটা গ্লোমেরুলার সেলস কোথায় থাকে? কিডনিতে, অফ কিডনি। এই যে কিডনির যে জাক্সটা গ্লোমেরুলার সেল, এরা কি প্রডিউস করে জানো? এরাও এক ধরনের পেপটাইড হরমোন প্রডিউস করে যেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, এই এরিথ্রোপয়েটিনটা কি বললাম? এক ধরনের পেপটাইড হরমোন, আর টাইপ অফ পেপটাইড হরমোন। ঠিক আছে, এর কাজ কি আমি পরে আসছি। আপাতত আমরা কি জানলাম? যে কিডনির থেকে এরিথ্রোপয়েটিন সিক্রেটেড হচ্ছে। কিডনির কে সিক্রেট করছে? জাক্সটা গ্লোমেরুলার সেলস, তাই তো? তাহলে কিডনিটা কি কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড নাকি? কখনোই না। তাহলে কিডনির এই জাক্সটা গ্লোমেরুলার সেলস আমরা দেখছি হরমোন সিক্রেট করছে। তাহলে আমরা বলতে পারি তো যে হরমোনস আর অলসো রিলিজড ফ্রম সাম টিস্যুস দ্যাট আর নট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, তাই তো? আচ্ছা, এবারে এরিথ্রোপয়েটিনের একটু কাজটা জেনে নিই। এরিথ্রোপয়েটিন এরিথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করে। এরিথ্রোপোয়েসিস কথার মানে কি? আরবিসির ফর্মেশন। তার মানে আরবিসির ফর্মেশনকে স্টিমুলেট করছে। তাহলে এরিথ্রোপয়েটিনের কাজটা লিখে দিই, ইট স্টিমুলেটস এরিথ্রোপোয়েসিস। এই যে এরিথ্রোপোয়েসিস কথার মানে কি? ফর্মেশন অফ আরবিসি, ফর্মেশন অফ রেড ব্লাড কর্পাসেলস। ঠিক আছে, তাহলে আমরা দুটো ক্ষেত্র দেখলাম, দুটো উদাহরণ দেখলাম যেখানে আমরা কি দেখলাম? হরমোনস আর অলসো রিলিজড ফ্রম সাম টিস্যুস দ্যাট আর নট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে আমি এই কথাটা লিখে দিচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা কি কনক্লুড করলাম? যে হরমোনস আর নট only the secretion of endocrine glands. Hormones are not only the secretion of endocrine glands. এরা যে শুধুমাত্র endocrine glands এর সিক্রেশন তা কিন্তু না। কেন? because hormones are also released from some tissues that are not endocrine glands. বোঝাতে পারলাম? তাহলে এই যে আমরা 7 মিনিট 42 সেকেন্ড ধরে যেটা আলোচনা করলাম, কেন? খালি একটা জিনিস বোঝানোর জন্য যে এই কথাটা আমরা আর বলবো না, যে সিক্রেশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর কল্ড হরমোনস, এই কথাটা বলবো না। ছোটোবেলায় যা বলে এসছি, এখন আমরা যথেষ্ট ম্যাচিওর হয়েছি, আমরা এই কথাটা এখন আর বলবো না। তাহলে আমরা এখন হরমোনকে যদি আমাকে ডিফাইন করতে হয় তাহলে আমরা কি বলতে পারি সেটা তাহলে আমাকে শিখতে হবে। দেখো, হরমোনকে ডিফাইন করতে গেলে আমাকে কয়েকটা জিনিস আগে জানতে হবে। কি জানতে হবে? সেটা হচ্ছে যে হরমোন জিনিসটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তার কিছু প্রপার্টি আমরা যদি জানতে পারি তাহলে আমরা হরমোনকে ডিফাইন করতে পারবো সেখান থেকে। 1 নম্বর আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হরমোন হচ্ছে নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স। হরমোনস আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স। এটা আমরা একটা পয়েন্ট শিখলাম, এইটুকুনি বললেই হবে না। 2 নম্বর আমরা কি জানি? আমরা জানি হরমোন খুব সামান্য পরিমাণে তৈরি হয়। হরমোনস আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্টস, তাই তো? হরমোনস আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্টস, তাই তো? ট্রেস অ্যামাউন্টস। আচ্ছা, এটা আরেকটা পয়েন্ট আমরা শিখলাম। 3 নম্বর আমরা কি জানি? হরমোনস ব্লাডের মধ্যে ডাইরেক্টলি সিক্রেটেড হয়, তাই তো? হরমোনস আর সিক্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। হরমোনস আর সিক্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। এই 3টে বেসিক জিনিস কিন্তু আমরা জানি, আর এই 3টে জিনিসকে আমি যদি জুড়ে দিতে পারি আমি কিন্তু হরমোনের ডেফিনেশন আমি পেয়ে গেলাম। আমরা এখান থেকেই বলে দিতে পারবো। আমরা কি বলতে পারি? হরমোনস আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স হুইচ আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্টস অ্যান্ড আর সিক্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। আমি 3টে জিনিসকে জুড়ে দিলাম। কি বললাম? হরমোনস আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স হুইচ আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্টস অ্যান্ড আর সিক্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। আমাকে লিখে দিতে হবে।
আচ্ছা লিখে দিচ্ছি। তাহলে ডেফিনেশনটা আমরা এভাবে বলবো, হরমোনস আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স, ফার্স্ট পয়েন্ট থেকে পেলাম এই কথাটা, কেমিক্যাল মেসেঞ্জার্স। এবার সেকেন্ড পয়েন্টটাকে জুড়ে দিই, দ্যাট আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্টস। এবারের সঙ্গে 3 নম্বর পয়েন্টটা জুড়ে দিই, অ্যান্ড আর সিক্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। তাহলে কিন্তু আমরা হরমোনসের একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে হরমোন যে অর্গ্যানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু সে কাজ করছে না, সে কি করছে, সে তো ব্লাডের মধ্যে ডাইরেক্টলি রিলিজ হয়ে গেল। এবার ব্লাড স্ট্রিমের সঙ্গে সে চলে আসছে, সে সারা শরীরে ঘুরতে ঘুরতে সে একটা তার অন্য কোনো অর্গ্যানের কাজটাকে সে ইনফ্লুয়েন্স করবে। তার মানে হরমোন তৈরি হলো একটা অর্গ্যানে, কিন্তু সে কাজটা তা অন্য কোনো অর্গ্যানের কাজকে সে ইনফ্লুয়েন্স করবে। এই যে অর্গ্যানের উপরে যে প্রভাব বিস্তার করলো এটাকে বলা হয় টার্গেট অর্গ্যান। এটাকে কি বলা হয়? টার্গেট অর্গ্যান। আমি ধরে নিলাম হরমোনটা এই অর্গ্যানে তৈরি হয়েছে, এই অর্গ্যানে। এবার এখান থেকে কি হবে, এটা ব্লাডের মধ্যে চলে আসলো, দে আর রিলিজ ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। এবার ব্লাডের সঙ্গে সে সারা শরীরে ঘুরবে, কিন্তু সারা শরীরে ঘুরলে ও কিন্তু সবকটা অর্গ্যানকে ইনফ্লুয়েন্স করবে না, ওর নিজস্ব কিছু টার্গেট অর্গ্যান রয়েছে যার উপরে সে তার ইনফ্লুয়েন্স দেখাতে পারবে, সে তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে। সেটা হচ্ছে ধরো এটা একটা অর্গ্যান যার উপরে টার্গেটটা দেখাতে পারবে। তাহলে আমরা বলতে পারি তো যে হরমোনস আর প্রডিউসড ইন ওয়ান অর্গ্যান, হরমোনস আর প্রডিউসড ইন ওয়ান অর্গ্যান। তারপরে সেটা সার্কুলেশনে চলে আসলো, ঠিক আছে, সারা শরীরে ঘুরলো, কিন্তু ইনফ্লুয়েন্স কার উপরে দেখাবে? ইনফ্লুয়েন্স থাকবে অন দ্য ফাংশনিং অফ আদার অর্গ্যান, অন্য কোনো অর্গ্যানের ফাংশনিংয়ের ওপরে তার ইনফ্লুয়েন্সটা দেখাবে। তাহলে অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ফাংশনিং অফ আদার অর্গ্যান। বোঝাতে পারলাম? তাহলে আমি কি বললাম, হরমোনস আর প্রডিউসড ইন ওয়ান অর্গ্যান অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ফাংশনিং অফ আদার অর্গ্যান। তাহলে এই যে অন্য অর্গ্যানের ওপর ও যে তার প্রভাব বিস্তার করছে টার্গেট করে, সেটাকে, সেই অর্গ্যানটাকে কি বলা হয়? সেই অর্গ্যানটাকে টার্গেট অর্গ্যান বলা হয়। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি বলতে পারি হরমোনস আর অর্গ্যান স্পেসিফিক? অবশ্যই বলতে পারি হরমোনস আর অর্গ্যান স্পেসিফিক। নির্দিষ্ট কোনো স্পেসিফিক অর্গ্যানের ওপরেই হরমোন কিন্তু তার প্রভাব বিস্তার করতে পারে। তাহলে আমরা লিখে নিই যে হরমোন সার্কুলেট থ্রু আউট দ্য বডি বাট ইনফ্লুয়েন্স অনলি স্পেসিফিক অর্গ্যান। বলতে পারি তো? আমি কথাটা লিখে দিই, হরমোনস, যেটা আমি বাংলায় বললাম যে হরমোনস আমাদের সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইনফ্লুয়েন্স করছে কোনো একটা নির্দিষ্ট অর্গ্যানকে। যে নির্দিষ্ট অর্গ্যানটাকে সে ইনফ্লুয়েন্স করছে সেই অর্গ্যানটাকে বলা হয় টার্গেট অর্গ্যান। তাহলে হরমোনস সার্কুলেট throughout the body but influence only specific organ। আর এই যে স্পেসিফিক অর্গানটাকে ইনফ্লুয়েন্স করছে এদেরকেই আমরা বলছি টার্গেট অর্গ্যান। অর্থাৎ ওই হরমোনের জন্য ওটাই হচ্ছে তার টার্গেট অর্গ্যান। বোঝাতে পারলাম? বিভিন্ন হরমোনের বিভিন্ন টার্গেট অর্গ্যান আছে, যদি এই হরমোনটার টার্গেট অর্গ্যান এটা হয়, তাহলে অন্য আরেকটা হরমোনের টার্গেট অর্গ্যান অন্য আরেকটা হবে। তার মানে বিভিন্ন হরমোনের বিভিন্ন টার্গেট অর্গ্যান আছে। তার মানে আমি এতগুলো কথা কেন বললাম? একটাই জিনিস বোঝানোর জন্য, সেটা হচ্ছে হরমোনস আর অর্গ্যান স্পেসিফিক। হরমোনস আর অর্গ্যান স্পেসিফিক। এই অবধি আমাদের কাছে কনসেপ্টটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রেখে দাও, একবার যখন হরমোন তার অ্যাকশনটা দেখিয়ে দিল, তারপরে কিন্তু সেই হরমোনটা ডিস্ট্রয় হয়ে যায়, হরমোনটা নষ্ট হয়ে যায়। তাহলে আমি জিনিসটা লিখে দিই একটু, হরমোনস আর ডিস্ট্রয়েড সুন আফটার দেয়ার অ্যাকশন।
তাহলে আমরা হরমোনের প্রপার্টি কী কী দেখতে পারলাম? হরমোনের প্রপার্টি দেখতে পারলাম যে হরমোন সারা শরীরে সার্কুলেট করে, কিন্তু ইনফ্লুয়েন্স করে তার স্পেসিফিক অর্গানটাকে, কোনো একটা স্পেসিফিক অর্গানকে, যেটা হচ্ছে সেই হরমোনটার টার্গেট অর্গান, তাই তো? মানে হরমোন একটা অর্গানে তৈরি হবে কিন্তু ইনফ্লুয়েন্স করবে অন্য কোনো অর্গানের ফাংশনিংটাকে, যেটা হচ্ছে তার টার্গেট অর্গান। সেই জন্যে প্রথম প্রপার্টি আমরা যেটা হরমোনের জানলাম সেটা হচ্ছে হরমোনস আর অর্গান স্পেসিফিক, ঠিক আছে? আর আমরা আরেকটা কী প্রপার্টি জেনেছি হরমোনের? হরমোনস আর প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্টস। সামান্য পরিমাণে কিন্তু হরমোন তৈরি হয়, প্রচুর হরমোন তৈরি হচ্ছে এরকম কিন্তু সাধারণত দেখা যায় না, খুব সামান্য পরিমাণে হরমোন তৈরি হয়। আচ্ছা, আরেকটা প্রপার্টি আমরা কি জানলাম? হরমোনস আর সিক্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। হরমোন কোথায় সিক্রেট হচ্ছে? ব্লাডের মধ্যে ডাইরেক্টলি সিক্রেট হচ্ছে। আরেকটা প্রপার্টি আমরা কি জানলাম? হরমোন যখন তার কাজটা দেখিয়ে দিল, তার অ্যাকশনটা দেখিয়ে দিল, তখন হরমোন কী হয়ে যায়? ডিস্ট্রয় হয়ে যায়। হরমোন তার কাজটা দেখিয়ে দেওয়ার পরে হরমোনটা তখন ডিস্ট্রয় হয়ে যায়। আর হরমোনগুলো অ্যাকচুয়ালি কি? দে আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স। হরমোনগুলোকে, হরমোন হচ্ছে নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার্স। আর আমরা কী শিখেছি? হ্যাঁ, অবশ্যই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যেগুলো রয়েছে তারা তো হরমোন রিলিজ করে, অবশ্যই করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের সিক্রেশনগুলোকে হরমোন বলা হয়, কিন্তু তার মানে এটা না যে শুধুমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন বেরোয়, তাই না? আমরা দুখানা এক্সাম্পল আগে দেখেছিলাম, সেটা থেকে আমরা কি কনক্লুড করেছিলাম? যে হরমোনস আর অলসো রিলিজড ফ্রম সাম টিস্যুস দ্যাট আর নট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, ঠিক আছে? তাহলে আমাদের টেক হোম মেসেজ আজকে কি থাকলো? সেটা হচ্ছে যে হরমোনস আর নট অনলি দ্য সিক্রেশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। শুধুমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের সিক্রেশন হরমোন তা কিন্তু না। কেন? তার কারণ হচ্ছে হরমোনস আর অলসো রিলিজ ফ্রম সাম টিস্যুস দ্যাট আর নট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। হরমোনস এমনও কিছু টিস্যু থেকে রিলিজ হয় যেগুলো কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস সৃষ্টি করে না, যেগুলো কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস না, ঠিক আছে? তাহলে এই অবধি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। মোটামুটি এই 16 মিনিট 58 সেকেন্ডে আমাদের কাছে কিন্তু হরমোনের একটা পরিষ্কার ছবি চলে আসলো। এবার আমরা একটু হরমোনসের ক্লাসিফিকেশানটা শিখে নিই। হরমোনস দুটো মেজর গ্রুপে ক্লাসিফাইড থাকে, তাই তো? তার মানে আমরা কী বলতে পারি? হরমোনস আর ক্লাসিফাইড ইন্টু টু মেজর গ্রুপস। এবার দুটো মেজর গ্রুপে তো হরমোনরা ক্লাসিফাইড থাকে। এই দুটো মেজর গ্রুপ কী কী? একটা গ্রুপের মধ্যে আমরা দেখব যে দিস গ্রুপ অফ হরমোনস কন্টেন্স প্রোটিনস। ওয়ান গ্রুপ অফ হরমোনস কন্টেন্স প্রোটিনস, ঠিক আছে? তার মানে আমরা কি বলতে পারি? মানে দেয়ার মলিকিউলস আর পেপটাইডস আর প্রোটিনস। মানে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেয়ার molecules molecules are peptides or proteins, ঠিক আছে? এদেরকে বলা হয়, এই যে প্রোটিন আছে বলে এদেরকে বলা হয় প্রোটিন হরমোন বা পেপটাইড হরমোন। এদেরকে কি বলা হয়? প্রোটিন হরমোন বা পেপটাইড হরমোন। বোঝাতে পারলাম? অর্থাৎ একটা হরমোনের আমরা হরমোনকে কী দেখেছি? দুটো মেজর গ্রুপে ক্লাসিফিকেশান তার করা যায়। একটা গ্রুপের মধ্যে আমরা কী পাবো? প্রোটিনস পাবো। সেই জন্য তাদেরকে কী বলা হচ্ছে? প্রোটিন হরমোন বা পেপটাইড হরমোন। প্রোটিন বা পেপটাইড যেহেতু থাকে তাদেরকে বলা হয় প্রোটিন হরমোন বা পেপটাইড হরমোন। আরেকটা গ্রুপে আমরা পাবো, সেটা হচ্ছে স্টেরয়েড। অ্যানাদার গ্রুপ অফ হরমোন কনসিস্ট অফ স্টেরয়েডস। অ্যানাদার গ্রুপ অফ হরমোনস consist of steroids, তাই তো? এই যে স্টেরয়েড হরমোন, যেগুলো স্টেরয়েড আছে মানে এদেরকে কি বলা হবে? স্টেরয়েড হরমোন। এই স্টেরয়েড হরমোনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোলেস্টেরলের ডেরিভেটিভ। তাহলে স্টেরয়েড হরমোনস আর ডেরিভেটিভ অফ কোলেস্টেরল। বোঝাতে পারলাম? আচ্ছা, আমরা তো মোটামুটি জানলাম কি, যে হরমোনের দুটো মেজর গ্রুপ হচ্ছে, একটার মধ্যে আমরা প্রোটিন বা পেপটাইড দেখতে পাবো, যেটাকে আমরা প্রোটিন হরমোন বা পেপটাইড হরমোন বলি। আর একটা গ্রুপের মধ্যে আমরা স্টেরয়েড পাবো, যেটাকে আমরা স্টেরয়েড হরমোনস বলছি, তাই তো? এবার এর কিছু সাব ক্লাসিফিকেশান আছে। যদি এই প্রোটিন হরমোনের আমার যদি ক্লাসিক্যাল এক্সাম্পল বলতে হয়, সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন ইজ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ প্রোটিন হরমোন। Insulin is the classical
ক্লাসিক্যাল এক্সাম্পল অফ প্রোটিন হরমোন। এবার এই প্রোটিন হরমোনের মধ্যে আমরা কিছু হরমোন পাবো যেগুলোকে বলে স্মল পেপটাইড হরমোন। আমরা আরেকটা টাইপ পাবো যেটা হচ্ছে, এটা তো একটা টাইপ আমরা জানলাম, এই যে একটা টাইপ। আরেকটা কি বললাম? স্মল পেপটাইড হরমোন। এই যে স্মল পেপটাইড হরমোন যেগুলো, এর একটা উদাহরণ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর একটা এক্সাম্পল হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাই তো, যাকে আমরা শর্টে কি বলি, ADH। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এবার আমরা আরেক ধরনের পাবো, সেটা হচ্ছে যে মডিফাইড অ্যামাইনো অ্যাসিড। 1 নম্বর হলো, 2 নম্বর হলো, এবার 3 নম্বর আমি এখানে লিখি। স্টেরয়েড হরমোনটা আমি পেছনের পাতায় করবো, হ্যাঁ, এটার কন্টিনিউয়েশন করছি। 3 নম্বরটা হচ্ছে মডিফাইড অ্যামাইনো অ্যাসিডস। মডিফাইড অ্যামাইনো অ্যাসিডস। এরা কি ধরনের হরমোন? এর যদি উদাহরণ আমাকে বলতে হয়, একটা হচ্ছে থাইরক্সিন, অর্থাৎ যাকে আমরা T4 বলি, এটা একটা উদাহরণ দিলাম। অ্যাকচুয়ালি মডিফাইড অ্যামাইনো অ্যাসিড মানে কি? এরা অ্যামাইনো অ্যাসিড থেকে মডিফাই হয়ে তৈরি হয়েছে, তাই তো। একটা আমি যদি উদাহরণ দিই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই যে টাইরোসিন, আমরা টাইরোসিন জানি তো, টাইরোসিনটা কি? এটা অ্যামাইনো অ্যাসিড, এই যে টাইরোসিন যেটা অ্যামাইনো অ্যাসিড, এটা মডিফাই হয়ে গিয়ে কি তৈরি করে জানো? ক্যাটেকোলামাইন্স। এই ক্যাটেকোলামাইনটা হচ্ছে এক প্রকার হরমোন, তাই তো, ক্যাটেকোলামাইন্স। তাহলে টাইরোসিন গেটস মডিফাইড টু ফর্ম ক্যাটেকোলামাইন্স। আর ক্যাটেকোলামাইন্স বলতে আমরা, এটা তো হরমোন বুঝলাম, এর মধ্যে আমরা 3 ধরনের হরমোন সাধারণত পেয়ে থাকি। তার মেন টাইপস কী কী? একটা হচ্ছে অ্যাড্রিনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন, আরেকটা হচ্ছে ডোপামিন। তাহলে কি বললাম? টাইরোসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা কী হয়ে যায়? মডিফাই হয়ে যায়। ইট গেটস মডিফাইড টু ক্যাটেকোলামাইন্স, ঠিক আছে। এই যে ক্যাটেকোলামাইন্স নামক যে হরমোনগুলো রয়েছে, তার মেন টাইপ কী কী? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন এবং ডোপামিন। আবার এই যে টাইরোসিন যেটা অ্যামাইনো অ্যাসিড, এটা আবার মডিফাই হয়ে গিয়ে কি তৈরি করে? থাইরয়েড হরমোনস তৈরি করে। থাইরয়েড হরমোনস মানে কোনগুলো? T3 এবং T4। দিজ আর থাইরয়েড হরমোনস, তাই না? T3 মানে কি আমরা পড়েছিলাম, মনে আছে? ট্রাইআয়োডোথাইরোনিন। দিস ইজ ট্রাইআয়োডোথাইরোনিন, আমরা যখন এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পড়েছিলাম, তাই তো। আর T4 মানে কি? T4 মানে হচ্ছে থাইরক্সিন। সো অল দিজ আর মডিফাইড অ্যামাইনো অ্যাসিডস। বোঝাতে পারলাম? তাহলে আমরা কিন্তু একটা মেজর গ্রুপ আমরা বুঝে গেলাম, যেটাকে আমরা পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন বলছি, সেটা আমরা বুঝে গেলাম। এই প্রোটিন হরমোনের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ইনসুলিন। আবার আমরা কি দেখলাম? পেপটাইড হরমোন ছোট হতে পারে, যেটাকে স্মল পেপটাইড হরমোন বলে, যার একটা এক্সাম্পল আমরা কি দেখলাম? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আরেক ধরনের আমরা কি দেখলাম? যে অ্যামাইনো অ্যাসিড মডিফাই হয়ে গিয়ে তৈরি করছে এক ধরনের হরমোন, যেটাকে বলা হচ্ছে মডিফাইড অ্যামাইনো অ্যাসিডস। যেমন যার একটা উদাহরণ আমি কি দিলাম? টাইরোসিন হচ্ছে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড, যেটা মডিফাই হয়ে গিয়ে ক্যাটেকোলামাইন্স জাতীয় মডিফাইড অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, তাই তো। বা এই টাইরোসিন মডিফাই হয়ে গিয়ে কী তৈরি করছে? T3 এবং T4 নামক থাইরয়েড হরমোনসগুলো তৈরি করছে। এবার আমরা সেকেন্ড মেজর গ্রুপ যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্টেরয়েড হরমোনস, যার মধ্যে যে হরমোনগুলোর মধ্যে আমরা কী দেখতে পাবো? স্টেরয়েডস আছে, তাই তো। এবার আমরা স্টেরয়েড হরমোনটা একটু শিখে নিই। দেখো, একটা জিনিস মাথায় বসিয়ে নাও, সেটা হচ্ছে মাত্র 2 রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কিন্তু আমরা এই স্টেরয়েড হরমোনকে রিলিজ হতে দেখব। লিখে দিই, স্টেরয়েড হরমোনস আর RELEASD released by only 2 endocrine glands, দুটো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে আমরা দেখবো স্টেরয়েড হরমোন তৈরি হয়। একটা কি? একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আরেকটা কি?
আরেকটা হচ্ছে গোনাডস। ঠিক আছে, গোনাডস বলতে মেলদের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস, আ পেয়ার অফ টেস্টিস, তাই তো, আর ফিমেলদের ক্ষেত্রে ওভারিজ, আ পেয়ার অফ ওভারিজ। বোঝাতে পারলাম? টেস্টিস এবং ওভারিজ। তাহলে দু ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি, একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একটা হচ্ছে গোনাডস। পুরুষদের ক্ষেত্রে গোনাড হচ্ছে টেস্টিস আর মহিলাদের ক্ষেত্রে গোনাড হচ্ছে ওভারিজ। এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স যেটা রয়েছে, হাত লেগে একটু ভিডিওটা কেটে গেল, ঠিক আছে, কারণ আমি এক হাতে তো লিখছি আর এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, একটুখানি হাত লেগে কেটে গেল। যাই হোক, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স রিজন, যেটাকে আমরা অ্যাড্রিনাল কর্টেক্স বলি, এখান থেকে আমরা যে স্টেরয়েড হরমোনগুলো রিলিজ হতে দেখব, তার এক্সাম্পল যদি আমায় বলতে হয় তাহলে আমি কী বলবো? কর্টিজল বলবো, কর্টিজল এবং অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন। ঠিক আছে, আর গোনাডসের ক্ষেত্রে আমরা কী দেখব? গোনাডসের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে টেস্টিস থেকে যে স্টেরয়েড হরমোন যেটা রিলিজ হয় সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন, যেটাকে আমরা টেস্টোস্টেরন বলি, তাই তো, টেস্টোস্টেরন, আমি টেস্টোস্টেরন বলতে পারি। আর মহিলাদের ক্ষেত্রে যেটা বেরোয় ওভারিজ থেকে, সেই স্টেরয়েড হরমোনগুলো হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ঠিক আছে, এই যে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় সেক্স হরমোন। দিজ আর সেক্স হরমোনস। তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে হরমোনের ক্লাসিফিকেশন কিন্তু আমরা শিখে গেলাম এতক্ষণে। হরমোনের আমরা যদি মানে ক্লাসিফিকেশন দেখি, আমরা কি দেখবো? হরমোনকে দুটো মেজর গ্রুপসে ক্লাসিফাই করা হয়। একটার মধ্যে আমরা কী পাবো? প্রোটিনস পাবো, একটার মধ্যে স্টেরয়েডস পাবো। যার মধ্যে প্রোটিনস পাবো সেগুলোকে কী বলা হয়? প্রোটিন হরমোন বা পেপটাইড হরমোন। মানে কি, এদের মলিকিউলের মধ্যে আমরা পেপটাইড বা প্রোটিনস দেখতে পাবো, তাই তো, তাই এদেরকে পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন বলা হয়। আরেকটা কি? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন মানে এদের মধ্যে আমরা কী পাবো? দে কনসিস্ট অফ স্টেরয়েডস, তাই না? আর স্টেরয়েড হরমোন কি? দে আর দ্য ডেরিভেটিভস অফ কোলেস্টেরল। স্টেরয়েড হরমোনস আর দ্য ডেরিভেটিভস অফ কোলেস্টেরল। যদি প্রোটিন হরমোনের আমার ক্লাসিক্যাল এক্সাম্পল বলতে হয়, আমি কি বলবো? ইনসুলিন। এবার আমরা কি দেখেছি? কিছু ছোট ছোট পেপটাইড হরমোন আছে, স্মল পেপটাইড হরমোন আছে, যার একটা উদাহরণ হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। এর পাশাপাশি আমরা কি দেখেছি? মডিফাইড অ্যামাইনো অ্যাসিডস আছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড মডিফাই হয়ে গিয়ে কিছু হরমোন তৈরি করেছে, সেগুলোকে বলা হয় মডিফাইড অ্যামাইনো অ্যাসিড। তারও উদাহরণ নিয়ে আমরা অলরেডি কথা বলে নিয়েছি, তাই তো, যেমন থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন, এগুলো সব। আচ্ছা, আর স্টেরয়েড হরমোনসের মধ্যে আমরা কি বললাম? স্টেরয়েড হরমোন একমাত্র রিলিজ হয় দুখানা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে। ঠিক আছে, সব এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু স্টেরয়েড হরমোন রিলিজ করতে পারে না। দে আর রিলিজড বাই অনলি 2 এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। সেগুলো কি কি? একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর একটা হচ্ছে গোনাডস। এবার গোনাডস বলতে পুরুষদের ক্ষেত্রে গোনাড বলতে আমরা টেস্টিস বুঝি, আর মহিলাদের ক্ষেত্রে গোনাডস বলতে আমরা ওভারিজ বুঝি। এবার এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যাড্রিনাল কর্টেক্স যেটা রয়েছে, এখান থেকে কী কী স্টেরয়েড হরমোন রিলিজ হচ্ছে? কর্টিজল এবং অ্যালডোস্টেরন, উদাহরণ বলতে গেলে আমরা বলতে পারি। আর গোনাডস থেকে কী রিলিজ হচ্ছে বলতে গেলে, পুরুষদের ক্ষেত্রে টেস্টিস থেকে রিলিজ হয় অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন বলতে পারি, এবং মহিলাদের ক্ষেত্রে ওভারিজ থেকে কী রিলিজ হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক স্টেরয়েড হরমোন, তাই তো। এই যে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলোকে আমরা কী বলি? এগুলোকে আমরা বলি সেক্স হরমোনস। এগুলো আমরা যখন এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পড়েছিলাম তখন কিন্তু এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি জাস্ট এখন হরমোনের ক্লাসিফিকেশনটা বুঝিয়ে দিলাম। আশা করি আমাদের কাছে জিনিসটা কিন্তু পরিষ্কার।